কি হলো? ও। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ফোর্ডিজম, নিও-ফোর্ডিজম অ্যান্ড পোস্ট-ফোর্ডিজম। এই হচ্ছে আমাদের লার্নিং অবজেক্টিভস। এখানে আমরা শিখব যে কি ধরনের নতুন যে ওয়ার্ক অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন, কি ধরনের নতুন সংগঠন তৈরি হয়েছে এবং এদের লক্ষ্য হচ্ছে যে বাজার ধরা এবং বাজার রাখা এবং জিনিসপত্র তৈরি করা অর্থাৎ ম্যানুফ্যাকচারিং তার খরচ কমানো। এখানে আমরা যা শিখব সেটা হচ্ছে ফোর্ডিজম, ফ্লেক্সিবল ফার্ম এবং ফার্ম ফ্লেক্সিবল স্পেশালাইজেশন, জাস্ট ইন টাইম অর জাপানাইজেশন। এই লেকচারটা ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি এবং ম্যানেজমেন্টের ছাত্রদের ক্ষেত্রে তাদের সুবিধে হবে। এটা পড়লে এদের কাজে লাগবে। ফোর্ডিজম ফোর্ডিজম হচ্ছে a stage of economic development in the 20th century. বিংশ শতকে এর বৈশিষ্ট্য হচ্ছে মাস প্রোডাকশন অর্থাৎ গণ উৎপাদন, যেটা ফোর্ড মোটর কোম্পানি উদ্ভাবন করেছিল। এবং এই ধরনের ফোর্ডিজমের ফলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যুগে যে অর্থনৈতিক বৃদ্ধি হয় সেটা মূলত ফোর্ডিজমের জন্য। ইনি হলেন হেনরি ফোর্ড, যিনি এই গণ উৎপাদন ব্যবস্থা তৈরি করেছিলেন। ডক অ্যাসেম্বলি, প্রথমে আমরা দেখি যে আগে কিভাবে তৈরি হতো জিনিস, এখনো কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়। ডক অ্যাসেম্বলি যেমন একটা জিনিস, যে একটা জাহাজ, সেটা অসম্পূর্ণ জাহাজ, সেটা দাঁড়িয়ে থাকে, শ্রমিকরাই চলাফেরা করে এবং তাদের তৈরি করে। যেমন এই ওয়েল্ডার, শিপ বিল্ডিং ইয়ার্ডে যেমন এই ওয়েল্ডার, জাহাজ কারখানায় এই ধরনের জাহাজ কারখানায় যে ধরনের ভাবে তৈরি হয় সেটা হচ্ছে ডক অ্যাসেম্বলির মাধ্যমে জাহাজ তৈরি হয়। কিন্তু ফোর্ড এই প্রাকৃতিক যে ব্যবস্থাটাকে উল্টে দিয়েছিলেন। কি করেছিলেন উনি? অ্যাসেম্বলি লাইন প্রোডাকশন এনেছিলেন, সেটা হচ্ছে ট্রান্সফার টেকনোলজি। একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, একটা একটা দিক অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে একটা জিনিস পাঠানো প্রযুক্তির মাধ্যমে, সেটাই হচ্ছে ট্রান্সফার টেকনোলজি। রিজিড কন্ট্রোল অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনটাকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো। লো ট্রাস্ট সিস্টেম অর্থাৎ শ্রমিকদেরকে খুব একটা বিশ্বাস করা হতো না। ডিস্কিলিং, শ্রমিকদের যে কুশলতা ছিল, দক্ষতা ছিল, সেই ফোর্ডিজমের ফলে সেটা হারিয়ে গেল, তার দক্ষহীন হয়ে গেল, অদক্ষ হয়ে গেল শ্রমিক। এটাকেই বলছে ডিস্কিলিং। এই যে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা অ্যাসেম্বলি লাইনে কাজ করছে, এটা কিন্তু ফোর্ড মোটর ওয়ার্কসেই এই কাজটা করছে প্রথম যুগে। তো এখানে কি করছে, একটা কনভেয়ার বেল্ট, সেটা
শ্রমিকদের কাছে এই জিনিসগুলো নিয়ে আসছে। যে জিনিস এখনো তৈরি হচ্ছে, আনফিনিশড প্রোডাক্ট সেটা নিয়ে আসছে। এবার এই শ্রমিক তারা তাদের কাজটা করছে। করে এবার কনভেয়ার বেল্টটি আরেকজন শ্রমিকের কাছে এটা পাঠিয়ে দিচ্ছে। সে তার কাজটা করছে। এইভাবে আস্তে, আস্তে যখন লাইনের ১ম দিকে যখন একটা বিশাল হলঘর, সেখানে আনফিনিশড প্রোডাক্টটা যখন আসে, সেটা লাইন থেকে যখন বেরিয়ে যায় অ্যাসেম্বলি লাইন থেকে, সেটা মোটামুটি একটা তৈরি হয়েই বেরিয়ে যায়। এই যে তোমরা দেখছো এই গাড়িটা, এটাকে বলা হয় মডেল টি ফোর্ড। এটা ফোর্ডিস প্রিন্সিপাল অনুযায়ী চলেছিল। এটা তৈরি হয়েছিল এবং ১৯০৮ থেকে ২৭ অব্দি এটা ফোর্ড মোটর কোম্পানি বিক্রি করে। ১৯১৩ থেকে ১৯২৭ এর মধ্যে ১৫ মিলিয়ন টি ফোর্ড তৈরি করা হয়। এই যে মডেলটি সেটা খুব জনপ্রিয় ছিল। কিন্তু ফোর্ডিজমের একটা সময় ৭০ দশকের পর একটা সংকট ঘরিয়ে এলো। এই যে মাস প্রোডাকশন বা গণ উৎপাদন, তার যে সম্ভাবনা সেটা আস্তে, আস্তে ফুরিয়ে যেতে লাগলো। ফোর্ডিজমের ফলে শ্রমিকদের কোনো কুশলতা থাকতো না। এবং আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে অ্যালিয়েনেটিং। মানে শ্রমিকরা কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তো। এই 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 অ্যালিয়েনেশন এর বিরুদ্ধে শ্রমিকরা প্রতিরোধ গড়ে তুলল। আরেকটা হচ্ছে যে লাভ কমে যেতে লাগলো। লাভের যে হার, ডিক্লাইনিং প্রফিট রেট, এটা তার সঙ্গে, সঙ্গে যে জিনিসপত্রের দাম বাড়লো অথচ ইকোনমিক স্ট্যাগনেশন রয়ে গেল। অর্থাৎ অর্থনীতি কোনো গতি হচ্ছে না। অথচ জিনিসপত্রের দাম হু, হু করে বাড়ছে। আন্তর্জাতিকতার ফলে রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ, সেটা অনেক মানে প্রভাবটা অনেক কমে গেল। আবার আমেরিকার যে ইকোনমিক হেজিমনি, আমেরিকার যে অর্থনৈতিক মানে বিভিন্ন দেশের ওপর আমেরিকা অর্থনৈতিক প্রভুত্ব গড়ে তুলেছিল। কিন্তু ইউরোপ এবং পূর্ব এশিয়ার অর্থনীতিগুলি সেই প্রভুত্বকে আর মানতে চাইছিল না। এর ফলে একটা নতুন ধরনের এর পরিবর্তিত অবস্থাতে একটা অন্য ধরনের সমাধান খোঁজার শুরু হলো। নিও-ফোর্ডিজম, অক্সফোর্ড ইন্ডেক্স বলছে, Neo-Fordism is an approach to work organization that is essentially Fordist but has been adapted to incorporate a greater degree of flexibility. The Neo-Fordism অনেকটা ফোর্ডিজমের মতোই, কিন্তু সেটা আরো নমনীয়। এটা আমরা দেখছি অ্যাটকিনসনের ফ্লেক্সিবল ফার্ম মডেল। এখানে একটা কোর গ্রুপ আছে, এখানে দুটো পেরিফেরাল গ্রুপ আছে। এগুলো কিছু টেম্পোরারি লোক আছে, সাবকন্ট্রাক্টিং করা হয় এবং আউটসোর্সিং করা হয়। এই যে এখানে আমরা দেখছি ২ ধরনের গোষ্ঠী রয়েছে, শ্রমিক গোষ্ঠী। এক হচ্ছে এটাকে কোর গ্রুপ আমরা বলি, যে প্রাইমারি ওয়ার্কার, যারা
শ্রমিকদের একেবারে সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে। এই হলো কোর গ্রুপ। আবার একটা পেরিফেরাল গ্রুপ আছে। ফার্স্ট পেরিফেরাল এবং সেকেন্ড পেরিফেরাল গ্রুপ। যে ফার্স্ট পেরিফেরাল সেটাকে আমরা দেখছি যে যাদের কুশলতা কম এবং তারা হচ্ছে নিউমেরিক্যালি ফ্লেক্সিবল, অর্থাৎ তাদের প্রয়োজন মতন লাগানো হয়, আবার প্রয়োজন মতন ছাঁটাইও করা হয়। আবার যা সেকেন্ড পেরিফেরাল গ্রুপ আছে, যেখানে অনেক রকমের লোক আছে যারা শর্ট টার্ম কন্ট্রাক্টে থাকে, তাদের পাবলিক সাবসিডি, তাদের রিক্রুটমেন্ট অনেক সময় হয় না, জব শেয়ারিং হয়, পার্ট টাইম লোক। এরা এই যে আউটসোর্স হয়, এই এই শ্রমিকরা তারা গুরুত্বপূর্ণ কাজ করে ঠিকই, কিন্তু তারা এই সংগঠনের তারা সরাসরি তাদের যোগ নেই। আরেকটাকে আমরা দেখছি যে সাব কন্ট্রাক্টিং। এই যে সাব কন্ট্রাক্টিং, সাব কন্ট্রাক্টিং হলো কি যে একজন বড় কন্ট্রাক্টর তার তার যে একজন বড় মানে কোম্পানি, তার অধীনে অনেকগুলো ছোট ছোট কোম্পানি আছে, তাদেরকে সে কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছে, চুক্তিভিত্তিক কাজ করতে দিচ্ছে। যেমন অ্যাপল ভারতে একটি কোম্পানিকে এরকম সাব কন্ট্রাক্টিং দিয়েছিল। কি দিয়েছিল? যে আইফোন তৈরি করার জন্য। টাইপস অফ ফ্লেক্সিবিলিটি, এটা বলছিলাম ফাংশনাল ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ বিভিন্ন কাজের মাধ্যমে হাই লেভেল ফ্লেক্সিবিলিটি আছে। নিউমেরিক্যাল ফ্লেক্সিবিলিটি হচ্ছে যে লো স্কিল লেবার যারা, তারা লেবার মার্কেটে আছে, তাদেরকে প্রয়োজন মতন কাজে লাগানো হবে। ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি, এটা হচ্ছে যে ফার্মের যে কাজ সেটা, যে কোম্পানির যে কাজ সেটা, তাতে তারা প্রয়োজন মতন যেরকম লেবার মিলবে, যেরকম শ্রমিক মিলবে, সেই অনুযায়ী তারা মজুরিটাকেও তার তারতম্য করে। অর্থাৎ যাদের খুব প্রয়োজন, যেসব শ্রমিকদের খুব প্রয়োজন তাদেরকে তারা বেশি মাইনে দেবে, আর যাদের ততটা প্রয়োজন নেই তাদেরকে তারা কম মাইনে দেবে। এ হচ্ছে নিউমেরিক্যাল ফ্লেক্সিবিলিটি। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি। তাহলে ১৯৬০ সাল থেকে আমরা, ৬০-এর দশক থেকে আমরা দেখি যে নতুন ধরনের শ্রমিকদেরকে, শ্রমিকদের যে সংগঠনগুলিকে, শ্রমিকদেরকে অনেক বেশি নমনীয় করা তার চেষ্টা হয়েছে। সেটা যেমন ধরো পার্ট টাইম কাজ, 0 আওয়ার কন্ট্রাক্টিং, তারপরে রিমোট ওয়ার্কার্স। তা রিমোট, রিমোট মানে হচ্ছে কোম্পানিতে তারা হয়তো কাজ করছে না, কম্পিউটারের মাধ্যমে তারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে। আর ফ্লেক্সিবিলিটি ইন ওয়ার্ক, এটা সংগঠনের ভেতর অনেক বেশি নমনীয়ভাবে তারা কাজ করতে পারে। যেমন গোষ্ঠী কাজ, ফ্লেক্সিবল ওয়ার্কিং টাইম, অর্থাৎ একেকজন কর্মচারী হয়তো, একেকটা গোষ্ঠী কর্মচারী হয়তো একেক সময় এলো। তবে নতুন ধরনের টেকনোলজি, নতুন ধরনের সমস্ত প্রযুক্তি, যাতে ফ্লেক্সিবিলিটিটা করা যায়। এবং এই যে মডেলটা, সেটা বাজারের কি অবস্থা তার উপর এই মডেলটা
কোম্পানি গ্রহণ করে। যেমন একটা কোম্পানি হয়তো যে যারা আ খুব মেধাবী লোক তাদেরকে সে রাখছে আর বাকিদেরকে সে ছাঁটাই করে দিচ্ছে। এরকমও হতে পারে এই ফ্লেক্সিবল ফার্মে। এবার দেখছি পোস্ট ফোর্ডিজম। পোস্ট ফোর্ডিজম হচ্ছে একটা কমার্সে একটা টার্ম যেটা যে মাস প্রোডাকশন যেটা বলছে যে মাস প্রোডাকশন সেটা বড় কারখানার বদলে ছোট কারখানা তৈরি হচ্ছে এবং স্মল স্পেশালাইজড মার্কেট তৈরি হচ্ছে। ছোট কারখানার জন্যে ছোট বিশেষ বাজার তৈরি হচ্ছে। বব জেসপ বলছেন যে post-Fordism used to describe what a relatively durable form of economic organization that happened to emerge after Fordism, and a new form of economic organization that actually resolves the crisis tendencies of Fordism. এমন একটা অর্থনৈতিক সংগঠন যেটা মোটামুটি টিকে যাবে। এই ধরনের পোস্ট ফোর্ডিজমে এই ধরনের সংগঠন আছে যে যেগুলো মোটামুটি টিকে যাবে। আবার নতুন ধরনের সংগঠন তৈরি হয়ে ফোর্ডিজমের যে সংকট সেটা মেটাবে। যেসব বলছেন যে পোস্ট ফোর্ডিজম একটা পজিটিভ টার্ম নয়। তার আরো কিছু অল্টারনেটিভ টার্মস আছে যেমন টয়োটিজম, ফুজিটসিজম, ইনফরমেশন ক্যাপিটালিজম, নলেজ বেসড ইকোনমি, নেটওয়ার্ক ইকোনমি। যেসব বিজ্ঞানী পোস্ট ফোর্টিজম নিয়ে আলোচনা করে তারা কি করে যে এক হচ্ছে যে নতুন টেকনোলজি, নতুন প্রযুক্তির যে দিকটা, যে মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল প্রোডাকশন করার দিকটা তার উপর জোর দেয় এবং এটা স্টেবল গ্রোথ, মোটামুটি স্থিতিশীল বৃদ্ধি, যেটা নমনীয় উৎপাদন ব্যবস্থায় কিভাবে করা যায় এবং ফোর্ডিজমের যে মূল সমস্যাগুলো, মূল সংকটগুলো কিভাবে তার সমাধান করা যায় এগুলো দেখে। ফিচার্স অফ পোস্ট ফোর্ডিজম কি ধরনের ফিচার্স আছে? এক হচ্ছে যে উৎপাদনশীলতা, একটা নমনীয় উৎপাদনশীলতা এবং একটা স্টেবল মোড অফ গ্রোথ, একটা মোটামুটি স্থিতিশীল বৃদ্ধি, ফ্লেক্সিবল প্রোডাকশন এর ভিত্তিতে। দেখা যাচ্ছে যে গ্রোয়িং ইকোনমিক পোলারাইজেশন, অর্থাৎ অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের শ্রমিকদের মধ্যে একটা ব্যবধান তৈরি হচ্ছে। যারা যারা দক্ষ, অদক্ষ কর্মচারীদের মধ্যে একটা তফাৎ তৈরি হচ্ছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে জাতীয় বা শিল্প স্তরে যে কালেকটিভ বার্গেনিং ছিল তার অবনতি ঘটেছে। কি ধরনের ফ্লেক্সিবল স্পেশালাইজেশন হচ্ছে? মানে আমরা দেখছি নেটওয়ার্ক ফার্মস তৈরি হয়েছে যেগুলো নমনীয়। তারপরে হচ্ছে যে প্রাইভেট ব্যাংক ক্রেডিটের উপর এখন অনেক সময় নির্ভর করা যায় এবং সাইবার ক্যাশ তার উপর নির্ভর করা হচ্ছে। এখন নানা ধরনের যে ইন্টারনেটে অনেক ধরনের কয়েন বেরিয়েছে, যেমন যাকে বলে ক্রিপ্টো কয়েন। সেগুলো শুধুমাত্র ভার্চুয়াল মোডেই সেগুলো কেনাবেচা যেতে পারে। সরকার আন্তর্জাতিক কারেন্সি মার্কেটের বশ এ বশ্যতা স্বীকার করেছে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে ২য় বিশ্বযুদ্ধের পর যে রাষ্ট্র ছিল সেটাকে বলা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, উন্নতিকামী রাষ্ট্র। কিন্তু এখন সরকারগুলি তারা প্রতিযোগিতা এবং
নতুন জিনিস তৈরি করা অর্থাৎ ইনোভেশন তার উপর অনেকটা জোর দিচ্ছে। এখন যেটা সমস্যা এ নিয়ে সেটা হচ্ছে যে বিশ্বের গ্লোবাল, লোকাল এবং রিজিয়নাল ইকোনমি অর্থনীতি সেগুলোকে কিভাবে শাসন করা যায়। পোস্ট ফটোজমের অন্যতম যে সংগ যে অন্যতম একটা সংগঠনের রূপ হলো ফ্লেক্সিবল স্পেশালাইজেশন। এটা কোম্পানি লেভেলে সবসময় ইনোভেশন হবে, সবসময় নতুনত্ব হবে এবং সবসময় পরিবর্তন হবে। পরিবর্তন সবসময় হবে। এটা এই যে পরিভাষাটা ১ম ব্যবহার করেন ১৯৮৪ সালে পিওর অ্যান্ড সবেল। এই হচ্ছে ফ্লেক্সিবল স্পেশালাইজেশন এর সঙ্গে ফোর্ডিজমের আমরা একটা তফাৎ দেখছি। ফোর্ডিজমের এখানে মাস প্রোডাকশন গণ উৎপাদন হচ্ছে কিন্তু প্রত্যেকজন প্রত্যেক শ্রমিক শুধু একটা জিনিসই করে। কিন্তু ফ্লেক্সিবল স্পেশালাইজেশন আমরা দেখতে পাচ্ছি মাল্টি স্কিলড ওয়ার্কার একই একই আ লোক সে নানা ধরনের তার কুশলতা রয়েছে এবং আরেকটা জিনিস দেখছি হাই-টেক কম্পিউটার, রোবট যেগুলোকে নানাভাবে ব্যবহার করা যায়। তার প্রাধান্য তার প্রাধান্য আমরা দেখছি। তাহলে আমরা দেখছি কি যে ফ্লেক্সিবল স্পেশালাইজেশন এর বৈশিষ্ট্য হচ্ছে যে এক হচ্ছে ক্রাফট ট্র্যাডিশন সেটা রয়েছে। অর্থাৎ যেটা হস্তশিল্প বা কুটির শিল্প ছিল, তার একটা সারভাইভাল কিছু জায়গায় রয়ে গেছে। ২ নম্বর হচ্ছে নানা ধরনের কুশলতা, যাকে বলা হচ্ছে পলিভ্যালেন্ট স্কিল এবং ৩ নম্বর হচ্ছে বলছে হাই কোয়ালিটি ইন্ডাস্ট্রিজ খুব আ উচ্চমানের শিল্প। তো পুরনো এবং নতুন প্রতিযোগিতার মধ্যে তফাৎটা কোথায়? ধরো এন্টারপ্রেনিউরিয়াল ফার্মের যে গঠন, সেইটা একটা বৈশ আমরা দেখতে পারি যে নতুন ধরনের প্রতিযোগিতাতে তারা ঠিক করবে কোথা থেকে তারা প্রতিযোগিতা করবে। এই যে কোঅর্ডিনেশন সমস্ত প্রোডাকশন চেইনের গোটা প্রোডাকশন চেইনের মধ্যেই কোঅর্ডিনেশন রাখতে হবে এবং অর্থাৎ সুনিয়ন্ত্রিত হতে হবে এবং এটার দায়িত্ব হচ্ছে যে ম্যানেজারের। এই যে স এই যে এই অঞ্চলের যে সংগঠন আ আ গঠন সেটা খুব গুরুত্বপূর্ণ। নানা ধরনের ইন্টার ফার্ম প্র্যাকটিস হচ্ছে। মানে ফার্মে নানা ধরনের সমস্ত কাজকর্মের সেগুলো তৈরি হচ্ছে এবং ইন্টার ফার্ম এজেন্সি তো হচ্ছে। অর্থাৎ বিভিন্ন যে কোম্পানি নির্বিশেষে কিছু ট্রেড অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে। এগুলার ইউনিয়ন বলা হচ্ছে না, এগুলো ট্রেড অ্যাসোসিয়েশন। প্যাটার্নস অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা কিরকম হওয়া উচিত? বলছে একটা সুস্বাস্থ্যকর ইন্ডাস্ট্রিয়াল পলিসি অর্থাৎ শিল্পনীতি সেটা প্রতিযোগিতা এবং সহযোগিতা এই দুটোই থাকা উচিত। ঠিক বলেছেন। ফ্লেক্সিবল স্পেশালাইজেশন এর সুবিধাটা কি? যেমন ২০০৮ এ ফ্লেক্সিবল স্পেশালাইজেশন এর ফলেই কিন্তু জার্মান ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বেঁচে গিয়েছিল। সেই সময় একটা বিশাল আ মন্দা শুরু হয়েছিল। আর হচ্ছে যে যখন লেবার ফ্লেক্সিবিলিটি যদি হয়, অর্থাৎ শ্রমিকদের যখন খুশি রাখবো, যখন খুশি তাড়িয়ে দেব। এটা যদি হয়
এবং ইকুইটি ক্যাপিটালাইজেশন, এই যে ইকুইটি অর্থাৎ শেয়ার, সেগুলোকে আবার সেগুলো বিক্রি হয়ে গেছে এবং তার বদলে মোটা টাকা রোজগার হয়ে গেছে। তো এই ইকুইটি ক্যাপিটালাইজেশন সেটা কোম্পানিগুলোকে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে সাহায্য করেছে। কিন্তু ফ্লেক্সিবল স্পেশালাইজেশন এ কিছু সীমিতও আছে। কিছু আ অসুবিধাও আছে। যেমন এই যে খুব জোরালো বিদেশি প্রতিযোগিতার ফলে ম্যানেজাররা এমন ধরনের রণকৌশল তৈরি করবে এবং যেটা হচ্ছে যে মোটামুটি আত্মরক্ষামূলক। তারা এমন ধরনের ডিফেন্সিভ ফ্লেক্সিবিলিটি তৈরি করবে যাতে অনেক সময় নতুন প্রযুক্তি এবং প্রশিক্ষণ শ্রমিকদের এবং ম্যানেজমেন্টকে অনেক সময় সেটা নাও হতে পারে। এর বিপদ হচ্ছে যে ফার্মস may not act in their own trust or national interest. বিপদটা এখানেই যে কোম্পানিগুলো নিজেদের স্বার্থে কাজ করবে। অথচ আমরা দেখি যে খুব লং রাউন্ড ট্রাস্ট অনেকদিন করেনি। এটা লং রাউন্ড ট্রাস্ট এসেনশিয়াল if it if volatile workers across the state be are to be effectively tackled. অর্থাৎ বিশ্বাস দরকার। বিশ্বাস থাকলে তবেই দীর্ঘদিন ধরে বিশ্বাস থাকলে তবেই কিন্তু যে বাজারগুলোকে বোঝা যাবে এবং সেই ব্যবস্থা বাজার কেন্দ্রিক ব্যবস্থা নেওয়া যাবে। সৌমেন্দ্র কিশোর দত্ত আমাদের কলিগ, সে দেখেছে যে দুর্গাপুরের যে শিল্পাঞ্চল সেখানে ফ্লেক্সিবল স্পেশালাইজেশন করা যেতে পারে। সে বলছে যে আ এই কোম্পানিগুলোকে তোমরা ভেঙে দাও, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ফার্মস ভেঙে দাও। তার বদলে মিডিয়াম ফার্ম ছোটখাটো মধ্যব মধ্যবিত্ত মধ্যম টাইপ ধরনের যে না ছোট না বড় এই ধরনের যে কোম্পানি সেগুলো তৈরি হবে এবং সেগুলোর একের সঙ্গে আরেকটার সম্পর্ক হবে সাব কন্ট্রাক্টিং এর মাধ্যমে। জাস্ট ইন টাইম সিস্টেম অফ প্রোডাকশন বা জিপ, এটা টয়োটা মোটর কর্পস প্রথম বাজারে আনে। এর বৈশিষ্ট্যটা কি? এক হচ্ছে একটা পুল সিস্টেম। অর্থাৎ পেছন থেকে পেছন থেকে আমাকে মালপত্র নিয়মিত ঢুকিয়ে দিতে হবে। পুল সিস্টেম। কেন? না পেছন থেকে একজন মানুষের কাছ থেকে একজন শ্রমিকের কাছ থেকে আগের শ্রমিক জিনিসগুলো পাবে। যেগুলো দিয়ে সে ঠিক মতন যেগুলো দিয়ে সে ঠিক মতন কাজটা করতে পারে। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। জাস্ট ইন টাইম এ গুণমান পুরোপুরি গুণমানটাকে ধরে রাখা ধরে রাখাটাই হচ্ছে মূল কথা। ফলে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এমন একটা জিনিসও তুমি পাবে না, খুব কমই পাবে যেখানে জাপানি জাপানি জিনিসে যেখানে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে। স্টকলেস প্রোডাকশন। অনেক কারখানায় করে কি যে কিছু স্টক রেখে দেয়। অর্থাৎ কিছু কাঁচামাল রেখে দেয়। জিত দর্শন কিন্তু তা বলে না। জিত দর্শন বলে যে আমার যেটুকু দরকার সেটুকু নিয়েই কাজ করব। আমি কিছু ফেলে রাখবো না। এটাই হচ্ছে স্টকলেস প্রোডাকশন। জিটের জিটের যে দর্শন সেটা হচ্ছে কাইজেন অর্থাৎ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এই হচ্ছে জাস্ট ইন টাইম ম্যানুফ্যাকচারিং। এই দেখো এটা একটা সেলস এর।
একটা জিনিস কাজ বিক্রি করছে। এবার এসব ডিজাইনটা তৈরি করলো। তারপর পারচেজ procurement, purchase only material needed, যেটুকু প্রয়োজন সেটুকুই কেন এখন। তারপরে হচ্ছে নেস্টিং, নেস্ট ফর মেটেরিয়াল অপটিমাইজেশন। এই যে জিনিসগুলো কিনলো একজন, সেগুলোকে সেই দিনের মধ্যেই কিন্তু ব্যবহার করতে হবে। ৫ হচ্ছে প্রোডাকশন, কাট দ্য রাইট পার্ট। ঠিক ঠিক দিকে ঠিক কাজটা যেন করা হয় উৎপাদনে। এবং শেষে শিপিং, কারখানার মধ্যে জিনিসপত্র না রেখে সেগুলো জাহাজে করে পাঠিয়ে দাও। জাস্ট ইন টাইম বা সুবিধে কি? ওভার প্রোডাকশন, অর্থাৎ অতিমাত্রা উৎপাদন সেটা থামিয়ে দেয়। এর ফলে লেস ওয়েস্ট অফ রিসোর্সেস, কোন রকম রসদ নষ্ট হয় না, খুবই কম হয়। ইমপ্রুভ ফ্লো অফ গুডস, যেটার ফলে যে জিনিসপত্র অনেক তাড়াতাড়ি মানুষ পায়। লো ইনভেন্টরি লেভেলস, ইনভেন্টরি হলো যে জিনিসটা অনেক জিনিস যেগুলো কারখানায় কাজে লাগে সেগুলোকে এক জায়গায় একটা গুদাম ঘরের মধ্যে রাখা হয়। তো সেটাকেই বলছে ইনভেন্টরি। তো জাস্ট ইন টাইমে কিন্তু ইনভেন্টরি কিছু থাকেই না বা কম থাকে। কস্ট রিডাকশন, খরচ কমানো। মিটস কাস্টমার্স রিকোয়ারমেন্টস, কাস্টমার অর্থাৎ ক্রেতার প্রয়োজনটা তারা দেখে। এবং ফার্ম এবং সাপ্লায়ারদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। যা যে কোম্পানি সাবকন্ট্রাক্টিং দিচ্ছে এবং যে সাপ্লায়ার সেগুলোকে সরবরাহ করছে, তাদের মধ্যে একটা খুব হৃদ্যতা, খুব সুন্দর সম্পর্ক রয়েছে। এ হচ্ছে টয়োটা প্রোডাকশন সিস্টেম। কস্ট রিডাকশন, ইনক্রিজ অফ ক্যাপিটাল টার্নওভার রেশিও। তাহলে কি বলছে? এলিমিনেশন অফ ওয়েস্ট, কন্টিনিউয়াস ফ্লো অফ প্রোডাকশন। এখানে যা নষ্ট হবে সেটা কমিয়ে দেওয়া হলো এবং সবসময় উৎপাদনটাকে নিয়মিত রাখা হলো। এই জাস্ট ইন টাইম প্রোডাকশন এখানে দুটো দেখিয়েছে। এক হচ্ছে জাস্ট ইন টাইম প্রোডাকশন, এক হচ্ছে জিরোকা অর্থাৎ অটোমেশন। এছাড়া আমরা দেখছি যে নানা ধরনের প্রোডাকশন মেথডস আছে, ইনফরমেশন সিস্টেম আছে। প্রোডাকশন মেথড গুলোকে হেনজুকা বলে এবং ইনফরমেশন সিস্টেমকে কানবান বলে। এই যে অটোমেশন, সেটা কিভাবে নিয়ন্ত্রিত হয়? এটা হচ্ছে মানুষই করে। মানুষ দল বেঁধে এটাকে নিয়ন্ত্রণ করে এবং অটোমেটিক স্টপ তৈরি হয়। জাস্ট ইন টাইম ম্যানুফ্যাকচারিং এর ফ্লো চার্টটা আমরা দেখি। জাস্ট ইন টাইম এর কানবান, লেভেলিং, চেঞ্জ ওভার, ভিজুয়াল কন্ট্রোল, জিডোকা, স্ট্যান্ডার্ড অপারেশন, মাল্টি-প্রসেস, কোয়ালিটি অ্যাসুরেন্স, সেফটি অ্যান্ড মেইনটেন্যান্স অ্যান্ড সেফটি এবং ম্যান পাওয়ার রিডাকশন। এগুলো হচ্ছে জাস্ট ইন টাইম এর লক্ষ্য। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, শিলা মাকাজানা এবং সম্বিল চার্লস মুকওয়াকুঙ্গু তারা বলেছেন যে জিতের কতগুলো সীমাবদ্ধতা আছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এক হচ্ছে যে শর্টেজ অফ ইনভেন্টরি, নিড ফর রিলায়েবল সাপ্লায়ার্স, যারা নির্ভর যে কোম্পানি যাদের উপর নির্ভর করতে পারে
যাতে কখনোই জিনিসপত্র রসদ কমে না যায়। Less control over delivery times. এমনভাবে ডেলিভারি দেবে, এমনভাবে একটা জিনিসকে দেবে ক্লায়েন্টকে, যেটা আগে থেকে তার সঙ্গে কথা বলে তবে দেবে। আমাদের বাড়িতে অনেকগুলো মাঝে মধ্যেই প্যাকেট আসে, এবং তখন যারা যারা আ এই প্যাকেটগুলো দিতে আসে, তারা ১ম এ আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে নেয়। ইনটেনসিভ প্ল্যানিং নেসেসারি। বলছে খুব জোরালো, মানে পরিকল্পনা একটা দরকার, এবং জিত যদি যদি সফলভাবে করতে হয়, কোম্পানি জানতে হবে যে বাজারে কি ট্রেন্ড আছে। অর্থাৎ বিক্রি বাটার কোন দিকে যাচ্ছে। লেবার ম্যানেজমেন্ট। জিতের ফলে লেবার লেবারের কি অবস্থা হয়? বলছে একটা ইনটেনসিফাইড লেবার প্রসেস। অর্থাৎ খাটনি অনেক বেশি হচ্ছে। কেন? না, শ্রমিকদের ব্যাচ অনুযায়ী কাজ করতে হবে। ঘড়ি অনুযায়ী নয়, এবং শ্রমিকদের ওভারটাইম খাটতে হবে। এবং যে জিতের অধীনে আমরা দেখছি যে কাজ তখনই শুরু হয় যখন খুব দ্রুত উৎপাদন দরকার। ফলে শ্রমিকদের উৎপাদনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। এই ব্যবস্থায় শ্রমিকদের মধ্যে অনেক বেশি অনিরাপদ নিরাপত্তাহীনতায় তারা ভুগছে, এবং চাপের ওপর ভুগছে বন্ধু। কারণ তারা কাজের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। শ্রমিকদের ক্ষেত্রে অটোনমি খুব একটা নেই। কেন? না, শ্রমিকরা তাদের যে ইউনিট, সেখানেই তো তারা সেখানেই তো তাদের আষ্ট্রবিষ্ঠা বেঁধে দেওয়া হয়েছে। জিতের জিতের অর্থ হচ্ছে যে পরস্পরের মধ্যে আরো বেশি নির্ভরশীলতা, এবং ওয়ার্ক গ্রুপ অটোনমি, অর্থাৎ শ্রমিকদের যে স্বাধীনতা, সেটা অনেকটাই খর্ব হচ্ছে। এই যে সেকেন্ডারি সেক্টরে আমরা দেখছি যে কাজের পরিবেশ খুব খারাপ, আবার ইউনিয়নাইজেশনও কিন্তু খুব একটা নেই। তার শ্রমিকরা ইনটেনসিফাইড লেবার, অর্থাৎ প্রতি খুব আ মানে অনেক বেশি তাদেরকে খাটানো হচ্ছে। তারা জেনে তারা খাটছে কিন্তু। কেন? না, তারা যদি রাজি না হয়, তাহলে তাদের চাকরি যাবে। জিট অ্যান্ড সাপ্লায়ার রিলেশনশিপ, সেটাই বা কিরকম? আমরা দেখছি যে ইউএসএ এবং ইউরোপে ট্রেন্ড টুয়ার্ডস ইন্টিগ্রেশন, সংহতি, অর্থাৎ শ্রমিক কোম্পানিগুলোর মধ্যে একটা জোড়ার একটা সম্ভাবনা আছে। এখানে কি দেখছি? যে যারা সাপ্লায়ার, যারা জিনিসপত্র সরবরাহ করে, তাদের কাজটা মেইন অ্যাসেম্বলাররা এখন নিয়ে নিয়েছে। এবং এই বড়, বড় কারখানা থেকেই আমরা দেখছি যে বেশিরভাগ ভ্যালু অ্যাডেড গুডস চলে আসে। জাপানে আমরা দেখছি ২ ধরনের অর্থনীতি, ডুয়াল ইকোনমি, এবং সেটা হচ্ছে আউটসোর্সিং এর ব্যাপার। যে জিরো ডিফেক্ট কম্পোনেন্ট যদি চাওয়া হয়, তাহলে ছোট যারা সরবরাহ করে তার উপর কিন্তু অমানসিক চাপ পড়বে। যারা মেইন অ্যাসেম্বলার, অর্থাৎ যে আসল কারখানা, যার আসল কারখানা, সে
তারা করছে কি তাদের যে ক্ষমতা, সে ক্ষমতাকে ব্যবহার করে ছোট, ছোট যে সরবরাহকারীদেরকে অনেক তাদের ওপর শোষণ করছে। এবং এই চাপের ফলে ওপর উপরের চাপের ফলে শ্রমিকদের ওপর খুব আ চাপ ফেলা হয়। সাইকিয়া বলছেন যে এই বড় কারখানা এবং ছোট কারখানার মধ্যে যে সম্পর্ক সেটা অনেকটা মনিব এবং ভৃত্যর সম্পর্কর মতন। মনিব এবং ভৃত্য বা মনিব এবং কৃতদাস। তারা যখন তখন তারা প্রাইস কাটিং করতে পারবে, জিনিসপত্রের দাম কমাতে বলবে এবং যখন তাদের যে আ কম্পিটিটিভ পজিশন অর্থাৎ তাদের যে প্রতিযোগিতার অবস্থা তা যখন এটার কোনোভাবে বিঘ্নিত হবে, কোনোভাবে তখন এই বড়, বড় কোম্পানিগুলো নিচের কোম্পানিগুলোকে অর্থাৎ সাপ্লায়ারদের তাদেরকে তাদেরকে আ বাধ্য করবে প্রায় যে কম অর্থ যাতে তারা নেয়। তাহলে এই লেকচারে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ফোর্ডিজম এবং পোস্ট ফোর্ডিজমের উপর আমরা আলোচনা করেছি। ফোর্ডিজম, নিও ফোর্ডিজম, ফ্লেক্সিবল স্পেশালাইজেশন এবং জাস্ট ইন টাইম অর জাপানাইজেশন। সেটা হচ্ছে ক্যাপিটালিজম ধনতন্ত্র নিজেকে যত বেশি করে নিজেকে রিডিফাইন করবে যে যাতে এই পরিবর্তনশীল সমাজে যাতে ধনতন্ত্রের তাৎপর্য যাতে থাকে। কিন্তু এবং ফোর্ডিজম যখন আমরা দেখছি যে যখন শ্রমিকদের যখন আ শ্রমিকরা ফোর্ডিজম অন মানে ক্যাপিটালিস্টরা যখন আ এক ধরনের মাস মার্কেট চেয়েছিল অর্থাৎ বাজার চেয়েছিল, বৃহৎ বাজার, তখন ফোর্ডিজম কাজে লেগেছিল। কিন্তু বাজার যখন ভাঙতে শুরু করলো, তখন এই নতুন ধরনের মডেলের খোঁজ শুরু হলো এবং এর ফলেই নিওফোর্ডিজম এবং ফ্লেক্সিবল স্পেশালাইজেশন এলো। জাপানে জাপানে জাস্ট ইন টাইম যে পদ্ধতি সেটা একমাত্র জাপানেরই। তারা নিজেদেরকে পরিবর্তন করে পরিবর্তনশীল বাজারকে যাতে তারা নিজেরা টিকে থাকতে পারে সেইজন্যই তারা জিত তৈরি করেছিল। এবং এই সমস্ত ব্যবস্থাই কিন্তু শ্রমিকদেরকে শোষণ করে। এই হচ্ছে আমাদের রেফারেন্স। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি।